সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি নারায়ণ চন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক বদলপুর উচ্চ বিদ্যালয়। আজকে আমরা অনলাইন ক্লাসে চিরাচরিত নিয়মে যেভাবে আমরা ক্লাস করি, আজকে আমরা সেভাবে ক্লাস করব। তোমরা সবাই অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত হবে। আজকে আমরা অনলাইন ক্লাসে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। গণিতের আমরা অধ্যায় দশম এবং বৃত্ত সংক্রান্ত উপপাদ্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো, এখানে একটা বৃত্ত সংক্রান্ত উপপাদ্য আছে, উপপাদ্য 1 নাম্বার। কেমন? তোমরা সবাই কাগজপত্র নিয়ে, পেন্সিল কম্পাস স্কেল নিয়ে অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত হও। কেমন? আমরা উপপাদ্য 1-এ আছে বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোন জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। এই হলো আমাদের প্রস্তাবনা। কেমন? যাকে আমরা স্বীকার্য বলে থাকি। কেমন? তাহলে আমরা আমাদের যাকে আমরা সাধারণ নির্বাচনও বলে থাকি। তাহলে সাধারণ নির্বাচন হলো বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোন জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। এখানে যে বিষয়গুলো আমাদের একটু প্রাথমিকভাবে আলোচনা করা দরকার। প্রথম অবস্থায় বলছে বৃত্ত কেন্দ্র, তাহলে আমরা বলবো কেন্দ্র কাকে বলে, বৃত্তের কেন্দ্র কি কি জিনিস সেটা আমরা জানবো। তাহলে আমরা প্রথমে চিনতে হবে বৃত্ত কাকে বলে। কেমন? বৃত্ত কাকে বলে বা বৃত্তটা কি? একটা বিন্দুর সাপেক্ষে যদি আরেকটা বিন্দুর সমদূরত্ব বজায় রেখে একবার ঘুরে আসে, তখন যে ক্ষেত্রটা তৈরি হয় তাকে বলা হয় বৃত্তক্ষেত্র, এবং ওই সম্পূর্ণ চিত্রকে বলা হয় একটা বৃত্ত। কেমন? এখন আসো বৃত্তের কেন্দ্র, যে বিন্দুর সাপেক্ষে বৃত্তটা ঘুরে এসে যে বক্রাকার অংশ তৈরি করলো, যে বিন্দুর সাপেক্ষে সে ঘুরলো, তাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপরে ব্যাস কাকে বলে আমরা বলবো। লক্ষ্য করো, ব্যাস কাকে বলে? কেন্দ্রগামী যে যাটা উভয় দিকে গিয়ে যাবে তাকে বলা হয় ব্যাস। কেমন? বৃত্তের পরিধির দুই বিন্দুর সংযোজক রেখা, বিন্দুর সংযোজক রেখা যা কেন্দ্রগামী তাকে বলা হয় কি? ব্যাস। তাহলে এখানে কেন্দ্র যদি ও হয়, এবি যদি এখানে আমরা দুটা এই বিন্দুর সংযোজক রেখা হয় এবং তাহা কেন্দ্র দিয়ে গমন করেছে, এই জন্য এবি কে আমরা বলবো কি? ব্যাস। এবং একটা বৃত্তের ব্যাস বৃত্তকে সমান দুটি অংশে বিভক্ত করে। কেমন? তাহলে আশা করি ব্যাস কি বুঝতে পেরেছো। এরপরে আমরা আলোচনা করব যা কি। কেমন? বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাকে যা বলে। কেমন? মনে করে এখানে সি একটা বিন্দু, এখানে একটা ডি একটা বিন্দু, এই দুইটা বিন্দু যোগ করলে যে রেখা হবে তাকে আমরা বলবো কি? যা। কেমন? যাহা কেন্দ্র দিয়া যাবে না, এই যাটা কখনো কেন্দ্র দিয়া যাবে না, আর কেন্দ্র দিয়া যে যাটা যাবে তার নাম হবে কি? ব্যাস। তাহলে আমরা ব্যাস চিনেছি, যা চিনেছি। এবার আমরা চিনবো ব্যাসার্ধ কাকে বলে। কেমন? ব্যাসার্ধ কাকে বলে? তাহলে আমরা বলছি এই বিটাকে কি বলছি? আমরা ব্যাস বলেছি। কেন বলেছি? দুটা বিন্দু যোগ করাতে এই রেখাংশ পেয়েছি। এই রেখাংশটা কোন বিন্দু দিয়ে গেছে? বৃত্তের কেন্দ্র ও বিন্দু দিয়ে গেছে। তাহলে ও বিন্দু দিয়ে যাওয়ার কারণে তার নাম হয়েছে ব্যাস। আর এই ব্যাসের অর্ধেককে বলবো আমরা কি? ব্যাসার্ধ। অর্থাৎ কেন্দ্রের সাথে পরিধির যে কোনো বিন্দু যোগ করলে যে রেখাংশ পাওয়া যাবে তাকে বলবো আমরা কি? ব্যাসার্ধ। তাহলে আশা করি তোমরা অবশ্যই এগুলো বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের মূল প্রতিপাদ্য বিষয়ের মধ্যে আমরা চলে আসবো। কেমন? মূল প্রতিপাদ্য কি? বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোন জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা। তো লক্ষ্য করো, এখানে একটা বৃত্ত অঙ্কন করা আছে। কেমন? তাহলে আমাদের বৃত্তের কেন্দ্র হলো কোন বিন্দু? ও বিন্দু। তাহলে ও বিন্দু হলো বৃত্তের কেন্দ্র। কোন বিন্দু? ও বিন্দু হলো বৃত্তের কেন্দ্র। কেমন? তাহলে ব্যাস ভিন্ন যে কোনো যা, তাহলে আমরা ব্যাস ভিন্ন যে কোনো একটা যা অঙ্কন করেছি এবি। এবি হলো যা। কেমন? যায়ের নাম হলো এবি, আর কেন্দ্রের নাম হলো ও। ও হলো বৃত্তের কেন্দ্র। তাহলে আমাদের প্রস্তাবনা বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জায়ের মধ্যবিন্দু। তাহলে এবি এর মধ্যবিন্দু এম। তাহলে এম কার মধ্যবিন্দু? এবি এর মধ্যবিন্দু। কেমন? মধ্যবিন্দু। তারপরে বলছে সংযোজক রেখা। তাহলে ও এম হলো এবি এর মধ্যবিন্দুর সংযোজক রেখা। তাহলে ও এমটা হলো সংযোজক রেখা। কেমন? আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। সংযোগ রেখাংশ বলছে ওই জায়ের উপর লম্ব। তাহলে ও এমটা কার উপর লম্ব প্রমাণ করতে হবে? ও এম লম্ব হলো কি? এবি। এটা আমাদের প্রমাণ করতে হবে। কেমন? ও এম লম্ব এবি, এটা আমাদের প্রমাণ করতে হবে। কেমন? প্রুভ ইট। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করেছি? মনে করি এ বি সি একটা বৃত্ত অঙ্কন করেছি এখানে।
বৃত্তের নাম দিয়েছি আমরা কি এ বি সি, একটা বৃত্তক্ষেত্র অঙ্কন করেছি। কেমন? তার কেন্দ্র হলো কোন বিন্দু? ও বিন্দু। কেন্দ্রের নাম কি? ও বিন্দু। এইবার আমরা এ বি, এখানে একটি ব্যাসবিন্দু যা এ বি এর মধ্যবিন্দু নিয়েছি আমরা এম। কার মধ্যবিন্দু নিয়েছি আমরা? এ বি এর মধ্যবিন্দু এম নিয়েছি। এম বিন্দুর সাথে আমরা ও বিন্দু যোগ করেছি। এম বিন্দুর সাথে আমরা ও বিন্দু যোগ করেছি। কেমন? তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ওই এই ও এম রেখাংশটা এ বি যা এর উপর কি লম্ব। তাহলে আমরা কি বলবো? আমরা প্রথম থেকে আমরা লিখি, তোমরা খাতায় লেখা শুরু করবে। মনে করি এ বি সি বৃত্তের কেন্দ্র হলো ও, বা ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত, এইটা বললেও হবে। ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত, এ বি সি একটি বৃত্ত, একটি বৃত্ত। কেমন? তাহলে এ বি সি বৃত্তে এ বিটা হলো কি ব্যাসভিন্ন যা। তাহলে আমরা লিখবো এ বি ব্যাসভিন্ন, ব্যাসভিন্ন একটি যা। অর্থাৎ ব্যাস ভিন্ন কেন বলছি? কেন্দ্র দিয়া যদি যেত তাহলে সেটা হতো কি ব্যাস। যেহেতু এ বি কেন্দ্র দিয়া যায় নাই, এই জন্য তার নাম হলো ব্যাসভিন্ন একটি যা, একটি যা। কেমন? তারপরে আমরা কি কাজ করেছি? মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ এ বি এর মধ্যবিন্দু এম। তারপরে লিখবো আমরা এম কমা এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু, এম এ বি এর মধ্যবিন্দু। কেমন? তারপরে আমরা ও এম যোগ করেছি। তাহলে আমরা লিখবো ও এম যোগ করি, ও এম যোগ করেছি। কেমন? ও এম যোগ করি। এখন আমাদের প্রমাণ করতে হবে যে ও এম এ বি এর উপর লম্ব। তাহলে আমরা লিখবো প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কি লম্ব? ও এম রেখাংশ, রেখাংশের নাম হলো ও এম। ও এম লম্বের চিহ্ন দিলাম। ও এম লম্ব কার উপর? এ বি এর উপর লম্ব। তাহলে ও এম এ বি এর উপর লম্ব, এটা আমাদের প্রমাণ করতে হবে। কেমন? আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবার আসবে অঙ্কনের কাজ। ও বিন্দুর সাথে এ বিন্দু যোগ করেছি এবং ও বিন্দুর সাথে বি বিন্দু যোগ করেছি। এবার আসবে অঙ্কন। তাহলে আমরা অঙ্কনে এখানে কি কি কাজ করব? ও বিন্দুর সাথে এ বিন্দু এবং ও বিন্দুর সাথে বি বিন্দু যোগ করব। তাহলে অঙ্কন লেখাও। অঙ্কন আমরা কি করব? ও কমা এ এবং এবং ও কমা বি যোগ করেছি, যোগ করি। অঙ্কনের কাজ শেষ। এবার আসবে প্রমাণ। আশা করি যে অঙ্কনের অংশ তোমরা বুঝতে পেরেছো। এবার আসবে প্রমাণ। প্রমাণে আমরা কি কাজ করব? লক্ষ্য করো, এখানে আমরা ও এম যোগ করাতে এবং ও এ আর ও বি যোগ করাতে দুটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এই দুটা ত্রিভুজ কি কি? একটা হলো এ ও এম ত্রিভুজ আর একটা হলো বি ও এম ত্রিভুজ। এই দুটা ত্রিভুজ যদি সর্বসম আমরা প্রমাণ করতে পারি, তাহলে আমরা বের করতে পারবো যে এই ও এমটা এই বি যা এর উপর কি লম্ব হবে। তাহলে আমরা প্রমাণে আসো। আমরা এখানে কয়টা ত্রিভুজের কথা বলেছি? দুটো ত্রিভুজের কথা বলেছি। একটা হলো এ ও এম ত্রিভুজ আর একটা হলো বি ও এম ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করব। তাহলে ত্রিভুজ এ ও এম। কেমন? আমরা একটা ত্রিভুজ, প্রথম ত্রিভুজ নিলাম কি? ত্রিভুজ এ ও এম, এ ও এম। কেমন? এবং পরের ত্রিভুজের নাম কি? বি ও এম। এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে আমাদের কাজ করতে হবে। কেমন? কি কি সমান আছে? ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলবো ও এ সমান কি? ও বি, ব্র্যাকেটে লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। কেমন? যে কোনো বৃত্তের ব্যাসার্ধ সবসময় ধ্রুবক হয়। যে কোনো বৃত্তের ব্যাসার্ধ সবসময় কি হয়? ধ্রুবক হয়। কেমন? তাহলে আমরা ও এ সমান ও বি পেয়েছি, আমরা পেয়েছি ও এ সমান ও বি। কেমন? আর কি পেয়েছি? এম এ বি এর মধ্যবিন্দু। তাহলে এ এম সমান বি এম, বি এম কেন পেয়েছি? যেহেতু এম এ বি এর মধ্যবিন্দু, এম এ বি এর মধ্যবিন্দু। কেমন? তারপরে আর কি পেতে পারি? আর ও এম উভয় ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে ও এম সমান ও এম, ও এম সমান ও এম, ব্র্যাকেটে আমরা লিখবো সাধারণ বাহু। ও এম সমান ও এম সাধারণ বাহু। তাহলে তিনটে শর্ত আমরা পেয়ে গেছি। সুতরাং আমরা বলতে পারি কি? ত্রিভুজ দুইটি সর্বসম। সুতরাং আমরা লিখবো কি? লিখবো আমরা ত্রিভুজ এ ও এম, ত্রিভুজ এ ও এম। কেমন? সর্বসম চিহ্ন দিব, সর্বসম ত্রিভুজ বি ও এম, ত্রিভুজ বি ও এম। তাহলে ত্রিভুজ দুটি যদি সর্বসম আমরা পেয়ে যাই, কেমন? তাহলে কোন দুইটা সমান হবে? সংযুক্ত কোন দুটি সমান হবে? তাহলে আমরা লিখবো ও এম এ কোণ সমান
ও এম বি কোণ। কেমন কি লিখবো আমরা? ও এম এ কোণ সমান, সুতরাং আমরা লিখবো এখানে ও এম এ কোণ সমান। কেন আমরা লিখবো? যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম আমরা বের করেছি, সুতরাং তাদের অন্তর্ভুক্ত কোণ দুইটা সমান হবে, তাহলে আমরা লিখবো ও এম এ কোণ। সুতরাং আমরা লিখবো ও এম এ কোণ কেমন সমান আমরা লিখবো ও এম বি কোণ। কেমন? তাহলে এই দুটো কোণ কোন বিন্দুতে উৎপন্ন হয়েছে? এম বিন্দুতে। তাহলে এম বিন্দুতে উৎপন্ন কোণ দুটো হলো কি কোণ? সন্নিহিত কোণ, অর্থাৎ এদেরকে বলা হয় রৈখিক যুগল কোণ। কিন্তু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ বলে, এবার আমরা লিখবো কিন্তু কি কোণ? রৈখিক যুগল কোণ। কিন্তু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ বলে এদের পরিমাপ সমান হবে। রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ কেমন বলে এদের পরিমাপ সমান, এদের পরিমাপ সমান, পরিমাপ সমান। কেমন? আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ কি বলছি আমরা। কোণ দ্বয় রৈখিক যুগল কোণ, এই দুইটা কোণ কোন বিন্দুতে উৎপন্ন হয়েছে? এম বিন্দুতে। তাহলে ও এম এ কোণ সমান আমরা পেয়েছি ও এম বি কোণ। তাহলে এম বিন্দুতে উৎপন্ন কোণ দুটি হলো সন্নিহিত কোণ। সন্নিহিত কোণের অপর নাম হলো কি কোণ? রৈখিক যুগল কোণ। তাহলে রৈখিক যুগল কোণ বলে এদের পরিমাপ কি হবে? সমান হবে, যেহেতু এম বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে। কেমন? তাহলে সুতরাং আমরা বলতে পারি ও এম সমান, যেহেতু কোণ দ্বয় সমান, সুতরাং আমরা বলতে পারি কি ও এম এ কোণ, ও এম এ কোণ কেমন সমান ও এম বি কোণ সমান। এদের পরিমাপ যেহেতু সমান, সুতরাং এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে আর এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলে সুতরাং কি হবে? ও এম কার উপর লম্ব হবে? এ বি এর উপর লম্ব হবে। সুতরাং ও এম লম্ব এ বি, ও এম লম্ব এ বি। অর্থাৎ বৃত্তের ব্যাসবিন্দু জায়ের মধ্যবিন্দুর সাথে কেন্দ্র যোগ করলে যে রেখা হবে, সেই রেখা ওই জায়ের উপর কি হবে? লম্ব হবে। তাহলে ও এম লম্ব এ বি প্রমাণিত। এটাই আমাদের প্রামাণ্য বিষয়। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের অনলাইন ক্লাস 8 এর এখানে সমাপ্ত। ধন্যবাদ তোমাদেরকে।